পুরান ঢাকার একটা ঘটনা। ওখানকার অনেক ফ্যামিলি মেম্বার্স আমাদেরকে ওয়েলকাম করেনি আসলে। তো ওনার মামা আমাদেরকে বসিয়েছেন, বলছেন যে কিছু মনে করেন না। আমরা ড্রয়িং রুমে বসে আছি, তো ওই রুম থেকে বুঝতে পারছি ভিকটিম চিৎকার করছে, হ্যাঁ এই কীসব মানুষ নিয়ে আসছো, হ্যাঁ এই যুগে এগুলো বিশ্বাস করে কেউ, ওনাদেরকে চলে যেতে বলো, হ্যাঁ এগুলো ওনাদের একটা বিজনেস, হ্যাঁ টাকা পয়সা নিবে আমাদের কাছ থেকে। যদিও মানে আমাদের মানে কোনো ফাইন্যান্সিয়াল ডিল কখনোই কারোর সাথে ছিল না। আমি বললাম যে তখন যে রাকি ছিলেন, বললাম যে ভাইয়া আমার মনে হয় উনি খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, চলেন চলে যাই, এখানে শুধু শুধু মান সম্মানের ব্যাপার, দেখেন এখানে স্টে করবো না। পরে বলে আপনি বসেন চুপ করে। পরে উনি বললো ভিকটিম কোথায়, বলে রুমে, যে উনি ওখানেই থাকুক, উনি অজু করে আসলো, বলে আপনিও অজু করেন। অজু করলাম, বসলাম। উনি আমার সামনে কোরআন কোরআন মানে ছোট একটা কোরআন নিয়ে গিয়েছিল, উনি কোরআন তেলাওয়াত করছে অনেক জোরে জোরে, হ্যাঁ খুব সুন্দর করে, সূরা রহমান, সূরা জিলজাল, হ্যাঁ তারপর হচ্ছে সূরা হাশর, হ্যাঁ তারপর হচ্ছে যখন সূরা বাকারার লাস্টের 2টা আয়াত উনি পড়া শুরু করলো, মানে আমি কি বলবো, মানে হরর মুভিতে দেখেন না যে ভিকটিমগুলো কি করে, চিৎকার করে যখন এক্সোরসিজম করে, রাইট তাকে অ্যাটাক করতে আসে, ওই মেয়েটা হাতে একটা ফ্লাক্স, মানে পানি খাওয়ার ফ্লাক্স, মানে আয়রনের হবে মনে হয়, ওইটা নিয়ে এসে ছুঁড়ে মারলো, দৌড়ে আসলো, সবার সামনে ছুঁড়ে মারলো। রাকি সাহেব এভাবে সরে গেল, আমি তো ভয়ে দাঁড়িয়ে গেলাম যে এটা কি হলো, হ্যাঁ মানে এখানে একটা মার্ডারার ইস্যুস, হ্যাঁ মানে মানে আঘাত করলো। পরে আমি বললাম যে না 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 এগুলো করা যাবে না। আমি বললাম এই বন্ধ করেন ভাই, চলেন চলে যাই, আমরা এখানে থাকবো না, উনি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। পরে ভিকটিমের কিছু হলে ভাই আমাদেরকে পুলিশে দিবে। পরে বলে আপনি চুপ করে বসেন। পরে ওনার মামা ছিলেন, ভিকটিমের বাবা ছিলেন, তো পরে বললেন যে তখন ওনার একটু ভয় পেয়ে গেলেন। আমি বললাম যে একটু ওয়েট করেন। আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা টানা কোরআন তেলাওয়াত করলেন উইদাউট স্টপ গ্যাপ। আস্তে আস্তে ওই মেয়েটা নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়লো, মানে সে তার রুমে, কিন্তু আমরা ড্রয়িং রুমে বসে রাকি সাহেব কিন্তু কোরআন তেলাওয়াত করছেন, আর ওই ভিকটিমের ওখানে ফিমেল তো সামনাসামনি যাওয়া যাচ্ছে না, সো ওই ভিকটিমের রুমে সে নিস্তেজ হয়ে সে ঘুমিয়ে গেছে। এটা মেসেজ আমাকে দিল তাদের বাসার ফিমেলরা যে আমাদের মেয়ে ঘুমিয়ে গেছে, কি হলো। রাকি সাহেব বললেন যে আমি যে এতক্ষণ কোরআনটা তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতের একটা পানিতে একটু ফু দিয়ে দিলাম, এই পানিটা ওনাকে দিয়ে খাওয়াবেন, দেখেন কি হয়। গেল এটা। পরের দিন আমি এইটা তো ওখানেই শেষ হতে পারতো ওয়ারির ওই ঘটনাটা। পরে আমরা যে যার বাসায় চলে যাই এবং ফলো আপেও রাখি থাকেন, আমি পরিচয় করে দিয়ে যাই, এবং উনি কোনো চার্জ নেননি, হ্যাঁ কোনো চার্জ নেই, ফ্রি অফ কস্ট। তো রাতের বেলায় দেখি একটা নাম্বার থেকে অজস্র ভাষায় আমাকে গালিগালাজ করা হচ্ছে। আমি বললাম যে হু আর ইউ, কে আপনি? ফোন দিচ্ছি, ফোন কেটে দিচ্ছে, সে মেসেজে প্রচুর গালি দিচ্ছে। পরে আমি ব্লক করে দিই, আচ্ছা সকালে দেখবো। পরে নাম্বারটা আমি খোঁজ করে দেখলাম যে এটা আমার এবং রাকি সাহেবের নাম্বার, ওই ওয়ারির ওই ওনার দুলাভাই, ওনার মামার কাছে তো ছিল। তো সামহাও ওই মেয়ে আমাদের নাম্বার পায়, ওই মেয়ের পরিচিত কেউ একজন আমাদেরকে গালি দিচ্ছে। তো গালি দিতে এমনভাবে গালি দিচ্ছে, পরে কোনোভাবেই ক্লু পাচ্ছি না, মানে ওদের বাসায় কে গালি দিবে, নাম্বারও অ্যাডজাস্ট হচ্ছে না। কেন দিবে রিজনটা কি, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড। পরে রিভিল হলো ওই মেয়েটার সাথে যে ছেলেটার রিলেশনশিপ ছিল, ওই ছেলেটা সামহাও আমাদের নাম্বার কালেক্ট করে, এবং ওই ছেলেটা আমাকে এবং রাকি সাহেবকে হুমকি দেয়, এবং সে খুব প্রভাবশালী, মেয়েটাকে সেভ করলেন, এবং ওই ছেলেটা খুব প্রভাবশালী একজন নেতার ছেলে ছিল, এবং আমাকে বলছে আমাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাবে, এবং ওই রাকি সাহেবকে। আমি বললাম ওকে ফাইন, ডু ইয়োর জব। তো একটা পর্যায়ে দেখলাম ওই ছেলেটাই ব্ল্যাক ম্যাজিক করতে মেয়েটাকে বিয়ে করার জন্য, এবং মেয়েটাকে পুরা বায়াস্ট করে ফেলেছিল, হ্যাঁ কারণ সামহাও যেটা হয় আর কি, এই প্র্যাকটিসটা বাংলাদেশে এখন অনেক বেশি। পরবর্তীতে রিভিল হলো ওই ছেলেকে যেদিন আমরা ধরি, ওনার সাথে কথা বলি, ছেলের হাতে অনেক ট্যাটু, মানে এখানে একটা ট্যাটু আছে, মানে এটা হচ্ছে আপনার ইলুমিনাতির একটা ট্যাটু। আচ্ছা আপনি একটু বলেন তো সেই ট্যাটুটা কি ছিল? ট্যাটুটা হচ্ছে এখানে ওয়ান আই গড একটা লেখা ছিল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই অফ হোরাস, ব্যাপারটা হচ্ছে সিম্বল অফ স্যাটানিজম, হ্যাঁ হ্যাঁ, দ্য আই অফ হোরাস, ইজিপশিয়ান মিথোলজি, এটা আঁকা, হ্যাঁ। আর ওয়েলদি ফ্যামিলির ছেলেমেয়েরা এখন দেখা যাচ্ছে এরা ট্যাটু করে তাদের। তো প্রথমেই ছেলেটার সাথে দেখা করি, ও গালিগালাজ করছে অনেক, তারপর আমরা ওর সাথে দেখা করি, বললাম যে ভাই হেল্প করতে তো হবে, কিন্তু ওই যে স্পেল আউট করতো, কিভাবে করতো জানেন? দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। লং ডিস্টেন্স রিলেশনশিপে কি হয়, একটা ছেলে একটা মেয়ে কি হয়, ফোনে কথা বলে ঘুমিয়ে যায়, ফোনে অনেকে কিন্তু হোল নাইট কিন্তু তারা ফোনে একসাথে থাকতো, ওই ছেলেটা এবং ওই মেয়েটা যখন ঘুমাতো, ছেলেটা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ম্যাজিক স্পেল করতো। ওই ছেলেটা যে তান্ত্রিকের কাছে যেত বা যে কবিরাজের কাছে যেত, যে ম্যাজিক্যালি স্পেলগুলো ওই কবিরাজ শিখিয়ে দিত, সে মেয়েটা যখন ঘুমাতো কনভারসেশনের মধ্যে ধীরে ধীরে এটা ইনজেক্ট করে, ধীরে ধীরে সেটা ইনজেক্ট করতো, মেয়ে তো ঘুমিয়ে যেত, এবং ওই মেয়েটা এভাবে বায়াসড হয়ে যায়। মজার বিষয় হচ্ছে
এত কিছু সার্চ করার পর আমরা প্রথম কবে জানলাম জানেন, যেটা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। তো এখন যেটা হচ্ছে যে কিভাবে বুঝলাম আমরা, ওই মেয়েটার যেই দরজার পেছনে এরকম একটা কাগজের মধ্যে একটা সূরা আঁকা, নকশা দিয়ে একটা সূরা আঁকা, এবং দেখলাম যে আয়াতুল কুরসি লেখা। তো আমি ওটা একটা ছবি তুলে নিই, ওটা তো তুলে আনা যাচ্ছে না, তো ছবি তুলে আনি। তো এটা আবার আমি রাকির সাথে আলোচনা করি না, আমি এটা এমনি তুলে আনি। তো পরবর্তীতে স্টেশনে আমি যখন এগুলো নিয়ে সব কিছু নিয়ে সামারাইজ করছিলাম কেসটা, তখন আমি আমাদের স্টেশনের একজন মুফতি ছিলেন, মুফতি মুয়াবিয়া ভাই, আমি ওনাকে এটা হোয়াটসঅ্যাপে পাঠাই যে মুয়াবিয়া ভাই, এটা তো আমি ডিকোড করতে পারছি না, অনেক নকশা দিয়ে লেখা, আমি তো হাফেজ না, আপনি একটু দেখেন তো ভাইজান। তো উনি বলছেন, তখন জোহরের নামাজের সময়, তো উনি বলছেন আমি নামাজ পড়ে জানাচ্ছি, ওনাকে দিয়ে দিলাম। তো আমিও কাজ করছি আমার অফিসের, নামাজ শেষে উনি আমাকে কল দিয়ে বললেন যে ফারজাদ ভাই, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। আমি বললাম ওকে ফাইন। আরেকবার পাঠালাম আমি রাকিকে যে ভাই দেখেন তো এটা কোনো প্রবলেম আছে কিনা। তো ওনার ফোনটা রাখার পরে মুয়াবিয়া ভাই আমাকে আবার ফোন ব্যাক করলেন, ফোন ব্যাক করে বলছেন যে ফারজাদ ভাই, এই যে নকশাটা আপনি দিলেন আয়াতুল কুরসি লেখা, এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আমি না, কোন একটা অক্ষর বা হরফকে গুমরা করা হয়েছে, এটা শয়তানের কাজ, আরবি হরফকে গুমরা করে ব্ল্যাক ম্যাজিক করা। সো এই জায়গাটা মনে হচ্ছে না এখানে একটা ঝামেলা আছে, আমি এটাকে সহি মনে করছি না, এটা যদি কোথাও লাগানো থাকে এটা খুলে ফেলেন। তাই আমি বললাম ওকে ফাইন। আমি একজনের থেকে মানে নিলাম, ক্লিয়ারেন্স নিলাম। আরেকজন, এরপর রাকি সাহেব আমাকে ফোন করলেন, ফোন করে বলেন যে ভাই এই জিনিসটা কই পেলেন আপনি? আমি বললাম যে ওই যে ওয়ারির যে বাসায়, ভিকটিমের বাসায়, ওখান থেকে ওই মেয়ের ইসের পেছনে ছিল। তো পরে বললাম যে এটা আপনি আমাকে বলেননি কেন এতদিন? আমি বললাম কি বলবো, ওরা তো বলছে এটা নাকি প্রোটেকশনের জন্য ওই ছেলেটা মেয়েকে দিয়েছে। ওই ছেলেটা মেয়েটাকে বলেছে যে এটা রুমে রাখো। এটা শুধু ওই ছেলে না, এরকম অনেক আত্মীয় স্বজনও দিয়ে থাকে, এরকম একটা নকশা, এরকম একটা যেটা ঘরে রাখো, এটা ভালো, এটা জিনভূত আসবে না। সো বেসিক্যালি নকশাটা কি ছিল জানেন? নকশাটা ছিল হচ্ছে ওই মেয়েটাকে ব্ল্যাক ম্যাজিক করে যে জিনটাকে পাঠানো হয়েছিল মেয়েটার কাছে, ওইটা হচ্ছে তার নেভিগেশন, বাসা চেনানো। ওকে, মানে কাইন্ড অফ নেভিগেশন, মানে কত, মানে এখনকার ব্ল্যাক ম্যাজিকগুলো কতটা অ্যাডভান্স, কতটা স্মার্ট। হ্যাঁ, মানে আশ্চর্যজনকভাবে যে ওই যে লেখাটা, ওই লেখাটাই ছিল লোকেট করার জন্য যে আমি ওই ডেস্টিনেশনে যাব। যেই জাদুকরের মাধ্যমে জিনটাকে চালান করা হয় মেয়ের কাছে, ওই পার্টিকুলার কাগজটা ছিল তার নেভিগেশন এবং তার ডেস্টিনেশন, তার পয়েন্ট। মানে আশ্চর্যজনক, এটা আমার লাইফের ওয়ান অফ দ্য মানে মিস্টেরিয়াস কেস ছিল, যে এরকম কেস আমি পাইনি। তো যাই হোক, এটা হওয়ার পর এরপর আমি বললাম যে ভাই আমি এত ডিপে যাব না, আপনি যান, আমার কাজ হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেশন, আমি ওটাই করব। আমি ব্ল্যাক ম্যাজিকের মানে হিলারও না, ট্রিটমেন্টও করবো না, ওটা আপনার রাকিদের কাজ। পরে বাকিটা উনি ডিল করেছে।